আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি। নারায়ণগঞ্জ সহ কয়েক জেলায় জলাবদ্ধতা, সাফারি মহাসড়কে ভুক্তভোগীদের বিক্ষোভ। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা দেখছেন না আইন উপদেষ্টা। ডক্টর ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতে নির্বাচন, বললেন অ্যাটর্নি জেনারেল। রাজশাহীতে পানির শোধনাগার থেকে পাইপলাইন টানতে কাটা পড়ছে ৭৫০-র বেশি গাছ। অর্ধশত বয়সী এসব বৃক্ষ নিধনে ক্ষুব্ধ স্থানীয়রা। মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে কমছে উৎপাদন, জেলেদের জীবিকায় বিরূপ প্রভাব। দুর্গোৎসবের মহানবমী ষোড়শোপাচারে পূজিত হলেন দশভুজা। মণ্ডপে মণ্ডপে দেবী দর্শন করছেন ভক্তরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গতরাত থেকে বৃষ্টি হচ্ছে। নারায়ণগঞ্জ সহ কয়েকটি জেলায় জলাবদ্ধতা দেখা দেয়, এতে করে ভোগান্তি পোহাতে হয় বাসিন্দাদের। আবহাওয়া অফিসের তথ্য বলছে, বৃষ্টিপাত আগামী ৩ দিন অব্যাহত থাকতে পারে। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভারী বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, জলমগ্ন এলাকার বাসাবাড়িও। জলাবদ্ধতায় নাকাল নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকার বাসিন্দারা। ডিএনডি প্রজেক্টের অভ্যন্তরীণ লালপুর খুলশা পুকুর পাড় সহ কয়েকটি এলাকার চিত্রও একই। স্থানীয়রা বলছেন, বছরের প্রায় অর্ধেক সময় এমনিতেই অনেকটা জলমগ্ন থাকে এসব এলাকা। কয়েক ঘন্টার টানা বৃষ্টি ভোগান্তি আরও বাড়িয়েছে। অনেকদিন ধরে আমরা কষ্ট করতেছি, এরকম 5-6 মাস তো হয়েছে এরকম কষ্ট হইতেছে আমাদের। যাওয়া যায় না, লাস্টের সময় দেখেন ওখানে যে আমার ক্ষতি হচ্ছে, কারণ আমাদের এই পানির কারণে কাস্টমার ওইখান থেকে আসতে পারতেছে না। মঙ্গলবার রাত থেকে মুষলধারায় বৃষ্টি নামে সিরাজগঞ্জে। শহরের এসএস রোড, ভাঙামারি, হোসেনপুর সহ বেশ কিছু এলাকার সড়ক ডুবে যায় পানিতে। চলাচলে ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। সিরাজগঞ্জ শহরে জলবদ্ধতা তৈরি হয়, কারণ ড্রেনেজ যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা আসলে অতি নগণ্য। প্রায় মন্দিরেই আজকে পানি ঢুকে গেছে। শুধু সিরাজগঞ্জ নয়, বেলকুচি, উল্লাপাড়া, শাহজাদপুর সমস্ত জায়গায় একই অবস্থা। আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা দেখছেন না আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি বলেছেন, একটা দলের কার্যক্রম যখন নিষিদ্ধ করা হয় তখন নিষেধাজ্ঞা স্থায়ী না অস্থায়ী এ ধরনের প্রশ্ন থাকে। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা যা বলেছেন তা থিওরিটিক্যাল। নির্বাচনের বিষয়ে আইন উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। শান্ত পাহাড়কে যারা অশান্ত করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে, সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই। নির্বাচনকে সামনে রেখে যত বাধাই আসুক তা প্রতিহত করা হবে। ডক্টর ইউনূসের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ ডায়াবেটিক্স সমিতির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি অংশ নেন। বলেন, পৃথিবীতে সকল সভ্যতায় অতীতে যেসব সরকার গঠিত হয়েছে তার মধ্যে অন্তর্বর্তী সরকার সবচেয়ে বৈধ। যারা দেশের মানুষকে দীর্ঘ সময় জিম্মি করে রেখেছিল তারা আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, আর সেসব ষড়যন্ত্র প্রতিহত করে স্বতঃস্ফূর্তভাবে আগামী নির্বাচনে ভোট দেবে জনগণ। পদ্মা নদীর পানি শোধনাগার থেকে পাইপলাইন টানতে কাটা পড়ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে বেড়ে ওঠা ৭৬২টি গাছ। এরই মধ্যে শুরু হয়েছে গাছ কাটার কাজ। প্রায় অর্ধশত বছর বয়সী এসব গাছ কাটায় ক্ষুব্ধ এলাকাবাসী। তবে রাজশাহী ওয়াসা বলছে, নগরবাসীকে সুপেয় পানি সরবরাহে নেয়া গুরুত্বপূর্ণ প্রকল্পের স্বার্থেই গাছগুলো কাটা হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ বলছে, জায়গা সংকট আর ওয়াসার জমি অধিগ্রহণের সুযোগ না থাকায় নিয়ম মেনেই এসব গাছ কাটা হচ্ছে। দুপাশে সারিবাঁধা বড় বড় বৃক্ষের সমারোহের কারণে দেশজুড়ে পরিচিত রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক। কিন্তু সেই সৌন্দর্যমণ্ডিত মহাসড়কের রাজশাহী মহানগর সংলগ্ন অংশে কাটা পড়েছে ৭৬২ গাছ। এর মধ্যে সড়ক ও জনপদের ৩০০ আর বন বিভাগের গাছ রয়েছে ৪৬২। পদ্মায় নির্মাণাধীন ওয়াসার পানি শোধনাগার থেকে সরবরাহ লাইন স্থাপনের জন্য শুরু হয়েছে এই কাজ।
এরই মধ্যে গাছ কাটাও শুরু হয়ে গেছে। দীর্ঘদিনের বড় বড় গাছ কাটায় ক্ষুব্ধ এলাকাবাসী। এই বিশ্ব রোডের অনেক জায়গা এই গাছ না কাটে অবশ্যই এগুলো করা যাবে তো কাজ। ছায়াতে থাকলে একটা ভালো থাকতো, আর কাটে নিলে এটা একটা ক্ষতিকর। রোদে আমরা চলাফেরা করি খুব কষ্ট। আগে যে আপনার ঠান্ডা ছায়া যে বাসা থেকে উঠে একটু দোকানে বসবো ছায়া পাই, কিন্তু এই ছায়াটা তো হারিয়ে গেল। পরিবেশ আন্দোলনের সঙ্গে সম্পৃক্তরা বলছেন এক একটি গাছের বয়স প্রায় অর্ধশত বছর। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভরা মৌসুমেও জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে না। এতে প্রতি বছরে ইলিশের উৎপাদন কমছে। অন্যদিকে সরবরাহ কমে যাওয়ায় বাজারে বাঙালির পছন্দের এই মাছের দর ঊর্ধ্বমুখী। কি কারণে নদীতে ইলিশের আকাল দেখা দিয়েছে তা জানবো। মাছে ভাতে বাঙালির পছন্দের তালিকায় উপরের দিকেই থাকে ইলিশের নাম। ভোজন রসিক এ জাতি তাই ইলিশকে স্বীকৃতি দিয়েছে জাতীয় মাছ হিসেবে। দেশের মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় 12%, অথচ প্রতি বছরেই কমছে মাছের রাজার উৎপাদন। তাই ভরা মৌসুমেও জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। নদী সমুদ্র থেকে আশাহত হয়েই ফিরছেন মৎস্যজীবীরা। গবেষকরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে ইলিশের উৎপাদনে। একসময় ইলিশ ডিম ছাড়ার জন্য নদীতে আসলেও এখন চলাচলের সেই পথ বাধাগ্রস্ত হচ্ছে। মা ইলিশ ভিন্ন পথে চলে যাওয়ায় সংকটের সৃষ্টি হচ্ছে। পদ্মা, মেঘনা এবং তেঁতুলিয়া এই হলো ইলিশের সাগর থেকে নদীতে আসার মূল মাইগ্রেটরি রুট। এই পথেই অধিকাংশ ইলিশ ডিম ছাড়ার জন্য সাগর থেকে নদীতে আসে। এখানে আসতে বাধাগ্রস্ত হয়ে তারা চট্টগ্রাম, কক্সবাজারের দিকে ইলিশ পাওয়া যাচ্ছে। সংকট শুধু একদিকে নয়, এখন আর বড় ইলিশ পাওয়া যায় না বললেই চলে। গবেষকদের দাবি ছোট ইলিশ শিকার এবং অধিক আহরণই এর পেছনে দায়ী। লাগাম টানা না গেলে উৎপাদন আর কখনোই বাড়ানো সম্ভব না। সময়ের সাথে সাথে জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলাতে হচ্ছে প্রকৃতি ও জনপদকেও। নদী শুকিয়ে যাওয়া সেই পরিবর্তনেরই ফল। দিন দিন নদীতে মাছ কমে যাওয়ায় পেশা বদলাচ্ছেন জেলেরা। অনেকেই মাছ ব্যবসায়ী হয়ে যাচ্ছেন। তবুও পূর্বপুরুষদের পেশা ধরে রাখার সংগ্রামে লড়াই করে যাচ্ছেন কেউ কেউ। এদিকে জেলেদের বিকল্প জীবিকার দিকে উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। আজ মহানবমীতে চলছে নানা আচার। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে সন্ধি পূজার মাধ্যমে শুরু হয় নবমীর আচার অনুষ্ঠান। মূলত দেবী চামুণ্ডার পুজো হয় এই সময়। 108টি মাটির প্রদীপ জ্বালিয়ে 108টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে। সকাল থেকে মণ্ডপে দর্পণ অবয়বে দুর্গার মহাস্নান হয়েছে। ষোড়শ উপাচারে পূজিত হয়েছেন দেবী। দিনব্যাপী দেবী দর্শন নিতে ভিড় করছেন ভক্তরা। সন্ধ্যায় হবে দশভূজার মহা আরতি। আর মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। 108টি বেলপাতা, আম, কাঠ, ঘি দিয়ে হয় যজ্ঞ। নীলকণ্ঠ, নীল অপরাজিত ফুল ও যজ্ঞের মধ্য দিয়ে সম্পন্ন হয় বিহিত পূজা। আর কাল বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানাবেন সনাতন ধর্মাবলম্বীরা।